এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আশা করব তোমরা প্রত্যেকে ভালো করে ভিডিওটি দেখবে এবং শুনবে। আর যারা চ্যানেলে নতুন আসছো তো অবশ্যই আমাদের লার্ন অ্যান্ড লিসেন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। আর যারা মাদ্রাসা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু এখানে একটা ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছ, লেখা রয়েছে জয়নিং লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। তোমরা ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে এবং সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। তাহলে আমাদের গ্রুপে তোমরা থাকবে, যখনই ভিডিও বা কোনো আপলোড করা হবে তখন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে জিনিসটা। তো এখন যেটা আমি করতে চলেছি দেখো মাউন্টেন বিল্ডিং, যেটা তো একটা পর্বত, যে তোমরা যে পর্বত দেখতে পাচ্ছ এই পর্বতটা, তো এটা সৃষ্টির জন্য কী কী কে কী তত্ত্ব দিয়েছে এই তত্ত্বগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো সেই তত্ত্বগুলো জানার আগে মেনলি দুটো ফোর্স এখানে কাজ করে থাকে। একটা হচ্ছে তোমার হরিজন্টাল ফোর্স কাজ করে থাকে এবং একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করে থাকে। অর্থাৎ কিছু কিছু বিজ্ঞানীরা বা ভূবিজ্ঞানীরা হরিজন্টাল ফোর্সের ওপর কাজ করে তথ্য দিয়েছিলেন এবং কিছু কিছু বিজ্ঞানীরা দেখেছিলেন যে ভার্টিক্যাল ফোর্সের ওপর জন্য তোমার এই ভঙ্গির পর্বত বা পর্বতগুলো সৃষ্টি হয়েছে। তো সেই হরিজন্টাল যে ফোর্স রয়েছে সেই হরিজন্টাল ফোর্সে হচ্ছে দুটো থিওরি আমরা পাই। একটা কনস্ট্রাকশন থিওরি, যেটা আমরা সংকোচন মতামত বলছি, আর একটা ড্রিফট থিওরি, যেটাকে আমরা সঞ্চালনের মতামত বলছি, তত্ত্ব বলছি। তো এই থিওরিগুলি কে দিয়েছিল সেই থিওরিগুলো আমাদের জানতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে, হয়তো এইভাবে দিতে পারে কার কোনটি থিওরি। দেখো প্রথম যে থিওরি আমরা দেখতে পাচ্ছি যে জেফ্রি তাপীয় সংকোচনের তত্ত্ব, যেটা থার্মাল কন্ট্রাকশন থিওরি বাই দ্য জেফ্রি, যে কি সংকোচন তত্ত্বের উপর তথ্য দিয়েছিলেন। যেটা হচ্ছে যেখানে তার থিওরিটিতে বলা হয়েছে যে এই যে ভঙ্গিল পর্বত বা পর্বতটা সৃষ্টি হয়েছে এটা হরিজন্টাল ফোর্সের কারণে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, নেক্সট কোবারের যে তত্ত্ব রয়েছে জিওসিনক্লাইন থিওরি, কোবার। তো জিওসিনক্লাইন থিওরির তত্ত্বের উপরে ভিত্তি করে কিন্তু ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে সেই তত্ত্বটা তিনি দিয়েছেন। এটা হচ্ছে তোমার কনস্ট্রাকশন থিওরি বা একটা সংকোচন মতামত। সংকোচন এবং শীতলীকরণের জন্য ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে সেগুলো এই থিওরিগুলো পড়লে আমরা জানতে পারবো। নেক্সট কী রয়েছে দেখো সঞ্চালন তত্ত্ব, যে ড্রিফট থিওরি, অর্থাৎ আমরা সেই তোমার একটা জায়গা থেকে অন্য একটা জায়গা সরে যাওয়াটাকে বোঝানো হচ্ছে, ড্রিফটিং করে যাওয়া। তো সেই সঞ্চালন তত্ত্ব, যেখানে আমরা ড্যালির মহাদেশ সঞ্চালন পড়ব, হাইপোথেসিস অফ স্লাইডিং কন্টিনেন্ট বাই ড্যালি, আর্থার হোমসের তাপীয় পরিচালন স্রোত তত্ত্ব পড়ব, যেখানে থার্মাল কনভেকশন কারেন্ট থিওরি রয়েছে। আমরা জলের তেজস্ক্রিয় সক্রিয়তা তত্ত্ব পড়ব, ঠিক আছে, যেটা আমরা বলছি যে রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড সারফেস হিস্ট্রি থিওরি অফ আর্থ বাই জলি। নেক্সট আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এবং যেটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি টেলর এবং ওয়েগনার এই দুজনের পড়ব এবং পাত সঞ্চালন তত্ত্ব পড়ব। ঠিক আছে, এই তত্ত্বগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমার পর্বত বা মাউন্টেন সৃষ্টি হয়েছে। কীভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা জানবো। নেক্সট দেখো থিওরি বেসড অন ভার্টিক্যাল ফোর্স। ঠিক আছে, যে থিওরিগুলো ভার্টিক্যাল ফোর্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেগুলো কি, সেটা হচ্ছে একজনেরই রয়েছে হারমোনের কি আন্ডুলেশন অ্যান্ড অসিলেশনস থিওরি। ঠিক আছে, এই থিওরিটা আমাদের জানতে হবে। তো মোটামুটি কিছু কিছু ইম্পর্টেন্ট থিওরি রয়েছে যে থিওরিগুলো আমরা ডিটেলস জানতে হবে, আর কিছু কিছু থিওরি যেগুলো রয়েছে সেগুলো জাস্ট কে কোন থিওরিটা দিয়েছিল এই বিষয়ে আমাদের কনসেপ্টটা নিতে হবে। প্রথম যদি আমরা দেখি, দেখো আমাদের কী কী জিনিসগুলো পড়তে হবে একটু ভালো করে। থার্মাল কন্ট্রাকশন থিওরি জেফ্রি, এই থিওরিটা ভালো করে পড়তে হবে। জিওসিনক্লাইন থিওরি অফ কোবার, কোবারের থিওরি ভালো করে পড়তে হবে। যেটা হচ্ছে স্লাইডিং কন্টিনেন্ট ডেলির যে থিওরি রয়েছে তোমার সেটা পড়তে হবে। থার্মাল কনভেকশন থিওরি আর্থার হোমসের যে থিওরি রয়েছে সেটা ভালো করে পড়তে হবে। এবং রেডিও অ্যাক্টিভ যে থিওরি রয়েছে জলের, সেই থিওরিটা আমাদের পড়তে হবে। তো আমরা এক একটা থিওরি আমরা পড়বো। তার আগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আগের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে, কোন কোন জায়গাগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে, যদি কোনো ভুল থাকে সেগুলো আমাদের কিন্তু জানিয়ে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা এখনও জয়েন করেনি আমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। তোমরা আরেকটা সহজ উপায় রয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করা, যাতে টেলিগ্রাম রয়েছে তোমরা কিন্তু ওখানে যদি লেখো মাদ্রাসা, ঠিক আছে, এসএলএসটি প্রিপারেশন বলে তোমাদের কিন্তু চলে আসবে, দেখবে ওই গ্রুপটাতে তোমরা কিন্তু জয়েন করে যাবে। তো চলো আমরা বেশি দেরি করবো না, বেশি টাইম নেব না। তো আমরা প্রথম যে থিওরিটা স্টার্ট করতে যাচ্ছি থার্মাল কনস্ট্রাকশন থিওরি বাই জেফ্রি, অর্থাৎ এই জেফ্রির যে থিওরি রয়েছে সেই থিওরি আমরা স্টার্ট করতে চলেছি। তো জেফ্রির থিওরিটাকে যদি আমি বাংলাতে ট্রান্সলেট করে দিই তাহলে আরও আমাদের বুঝতে সুবিধা হবে, কি যে তাপীয় তোমার সংকোচন, ঠিক আছে, তত্ত্ব, তাপীয় সংকোচন তত্ত্ব। তো এই তত্ত্বটা কি, তিনি কি বলেছেন এখানে, তিনি মেনলি এখানে দুটো জিনিস মনে রাখার চেষ্টা করবে। তার যে তত্ত্ব রয়েছে এই তত্ত্বে ভঙ্গিল পর্বত উত্থানের ক্ষেত্রে বা পর্বত উত্থানের ক্ষেত্রে প্রধান দুটো কারণকে তিনি দায়ী করেছেন। একটা হচ্ছে কি পৃথিবীর যে বাইরের স্তর
এটা পৃথিবী ধরো আর্থ, তার যে বাইরের স্তর রয়েছে না, এই বাইরের স্তরের সংকোচন একটা কারণ। আর 2 নম্বর যে রয়েছে পৃথিবী যে তোমার আবর্তন করে, ঠিক আছে, পৃথিবী যে আবর্তন করে সে আবর্তন গতির জন্য কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এই দুটো কারণ, একটা হচ্ছে তোমার পৃথিবীর বহিস্তরের হচ্ছে সংকোচন একটা মতবাদ, সংকোচনের কারণ একটা বলেছেন, আর একটা বলেছেন পৃথিবী যে আবর্তন করছে না, সে আবর্তন গতির হ্রাসের কারণে কিন্তু তোমার ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এই দুটো কারণ তিনি বলেছেন। তো তিনি, এবারে আমরা তার থিওরিতে আমরা চলে যাব। তো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা তুমি যদি একটু ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু অল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো তিনি বলেছেন যে একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর একটা অংশ কেটে নেওয়া হয়েছে, ধরো এটা হচ্ছে টোটাল একটা পৃথিবী। তো এই পৃথিবী কি রয়েছে, পৃথিবীতে অনেকগুলো স্তর রয়েছে, আমরা আগের দিন পড়েছিলাম, একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম আর্থ ক্লাসে, তাই না? অনেকগুলো স্তর রয়েছে। ধরো এটা একটা স্তর, আমি জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা কিন্তু বায়ুর চাপ নয়, জাস্ট আমি স্তরগুলো বলছি, ঠিক আছে? 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার, 3 নম্বর লেয়ার, 4 নম্বর লেয়ার, 5 নম্বর লেয়ার। ধরো মানে অনেক স্তর নিয়ে গঠিত রয়েছে, ঠিক আছে, অনেকগুলো স্তর নিয়ে গঠিত রয়েছে। তো প্রত্যেকটা স্তর, ঠিক আছে, প্রত্যেকটা স্তরের সংকোচনের মাত্রা আলাদা রকম হবে এবং প্রত্যেকটা স্তরের শীতলীকরণের মাত্রাটাও অন্যরকম হবে, ঠিক আছে? সংকোচন এবং শীতলীকরণের মাত্রা কিন্তু একই রকম হবে না, বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হবে, ঠিক আছে? তো এই যে ঘটনাটা, এই সংকোচন এবং শীতলীকরণ, এই ঘটনাটা তোমার ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে, এটা ভূপৃষ্ঠ, এখান থেকে যে 700 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ঘটনা লক্ষ্য করা যায়, ঠিক আছে? এই শীতলীকরণ এবং সংকোচন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়। তো এবারে কি হয়, এখানে ঘটনাটা কি হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, এই যে তোমার যে স্তরগুলো রয়েছে না, এই স্তরগুলো, ঠিক আছে, এই স্তরগুলো একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ঠান্ডা হতে পারে, শীতল হতে পারে, তারপর কিন্তু সে আর শীতল হবে না। সর্বোচ্চ, অর্থাৎ নির্দিষ্ট বলতে সর্বোচ্চ মাত্রায় যদি শীতল হয়ে যায়, তারপর তার সংকোচন হবে না, প্রসারণ হবে না, কিছু হবে না, আর মানে সংকোচন আর শীতলীকরণ হবে না যদি একটা সর্বোচ্চ তাপমাত্রায় পর্যন্ত, মানে সর্বোচ্চ একদম শীতল হয়ে যায়, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, হবে না। কিন্তু যে স্তরটা শীতল হয়নি এখনো, যেটা হচ্ছে প্রসেসিং আছে, সে কি হবে, সে কিন্তু সে কি করবে, সে হচ্ছে শীতলীকরণ হওয়ার চেষ্টা করবে, তাই না? তো এবার একটা একদম জেনারেল কনসেপ্টে দেখো, যেটা আমি যদি বলি তোমাদের একদম জেনারেল কনসেপ্টে, ওপরের যে স্তর এবং নিচের স্তর, এটা ধরো তোমার বাইরের স্তর, এটা ধরো ভেতরের স্তর। এই স্তরটা যত তাড়াতাড়ি ঠান্ডা হবে, এই স্তরটা কি তত তাড়াতাড়ি ঠান্ডা হবে? হবে না। বাইরের যে স্তরটা রয়েছে ও কিন্তু ভেতরের স্তরের থেকে প্রচুর তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে থাকতে শুরু করবে। এটা হচ্ছে তোমার ভেতরের স্তর, এটা হচ্ছে বাইরের স্তর। তো এই বাইরের স্তর কি হবে, খুব দ্রুত হারে তোমার ঠান্ডা হতে থাকবে, এবং সর্বোচ্চ যখন শীতলীকরণ হয়ে যাবে, সর্বোচ্চ মাত্রায় যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কি হবে, তখন আর সে কিছু করতে পারবে না। তখন নিচের যে স্তরটা তোমার দেরিতে ঠান্ডা হচ্ছে, এ তো আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, এ কিন্তু ঠান্ডা হতেই থাকছে, শীতলীকরণ হচ্ছে। তো একটা টাইমে এই ওপরের স্তর এবং নিম্নের স্তর একটা সামঞ্জস্যে আসার চেষ্টা করে, আর যখনই সামঞ্জস্যে আসার চেষ্টা করে, তখনই কি হয়, এই অংশগুলো উপরের যে ঠান্ডা হয়ে যাওয়া অংশটা কিন্তু উপরের অংশটা কুঞ্চিত হতে শুরু করে, ভাঁজপ্রাপ্ত হয়ে যায়, আর তখনই কি সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। বোঝা গেছে? তো এই হচ্ছে তোমার জেফ্রির মতামত, সংকোচন এবং প্রসারণ। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবে, ওপরের যে স্তরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় নিচের স্তরের থেকে, আর নিচের স্তরটা ধীরে ধীরে ঠান্ডা হয়। তো ওপরের স্তর যখন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তখন নিচের স্তর এবং ওপরের স্তর একটা সামঞ্জস্যে আসার চেষ্টা করে, আর যখনই সামঞ্জস্যে আসার চেষ্টা করে, তখনই ওপরের যে স্তরটা রয়েছে, ওই স্তর কিন্তু প্রেসার ক্রিয়েটের মাধ্যমে ওপর নিচে উলম্বভাবে, মানে তোমার হয় আর কি, কি বলে তোমার সংকুচিত হয়ে যায়, ঠিক আছে, ভাঁজ পড়ে যায়, তখনই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, তখনই পর্বত সৃষ্টি হয়। তো জেফ্রি কিন্তু এইভাবে তত্ত্বটা দিয়েছিলেন ভঙ্গিল পর্বত সৃষ্টি। নেক্সট যে থিওরি রয়েছে দেখো, কোবারের থিওরি। তো কোবার, আমরা জানি কোবারের মহিকার তত্ত্ব, যিনি 1925 খ্রিস্টাব্দে দিয়েছিলেন। তো মহিখাত, জিওসিনক্লাইন, যার কথার অর্থ হচ্ছে মহিখাত। তো মহিখাত জিনিসটা কি, এই মানে জিনিসটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মহিখাত মানে কি বলতো, মহিখাত হচ্ছে একটা অবনমিত সংকীর্ণ ভূভাগ, ঠিক আছে, একটা হচ্ছে অবনমিত সংকীর্ণ ভূভাগ, যেখানে কি হয়, যেখানে হচ্ছে ডিপোজিট হয়, সেডিমেন্টগুলো ডিপোজিট করে থাকে, এটা বোঝা গেছে। তো মহিখাত হচ্ছে একটা অবনমিত সংকীর্ণ ভূভাগ, যেখানে হচ্ছে সেডিমেন্ট ডিপোজিট করে থাকে, অগভীর একটা অংশ।
তো দেখো এটা একটা মহিকাতে, এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই একটা ছবি দেখতে পাচ্ছ এবং একটা ছবি দেখছো। তো এই ছবিটা আমি তোমাদের প্রথমে বলার চেষ্টা করি। তো এটা হচ্ছে মহিকাত। তো মহিকাতে কি হয়, এই জায়গাগুলোতে কি হয়, বিভিন্ন ধরনের ইরোশন হয়ে থাকে, তাই না? এই অংশগুলোকে বিভিন্ন ধরনের ইরোশন হয়ে থাকে। এই অংশগুলোকে আমরা কি বলি, যে তোমার মস্তক অংশ। ঠিক আছে, মস্তক অংশ মানে এটা এটা যদি তোমার ডাউন অংশটা হয়ে যায়, এটা কি, এটা হচ্ছে মস্তক অংশ, একদম উপরের অংশ। তো এইখানে হচ্ছে বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলো কি করে, বিভিন্ন পলিরাশি নিয়ে এসে কোথায় জমা করে, এই জায়গায় জমা করবে। ঠিক আছে, এই অংশ তোমার জমা করতে থাকবে, পরপর পরপর জমা করতে থাকবে, পরপর পরপর জমা করতে থাকবে, এবং জমা করতে করতে জমা করছে, ক্রমাগত জমা করছে, জমা তো করছে ঠিকই, কিন্তু কি হচ্ছে, এই সাইড থেকে একটা ফোর্স কাজ করছে, এই সাইড থেকেও একটা ফোর্স কাজ করছে, এ জমা করতেই আছে। একটা টাইম কি হবে, এখানে এত পরিমাণ লোড পড়ে যাবে, তখন কি করবে, অভিকর্ষের টানে নিচের দিকে টানার চেষ্টা করবে, নিচের দিকে নামার চেষ্টা করবে, তো করবে না? তখন কি হবে, এই যে তোমার মহিকাতে যে তলদেশ, এ কিন্তু আরও ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই যে মস্তক অংশ ছিল না, এই মস্তক অংশ আগের দিকে এগিয়ে যাবে। মানে ডাউন হয়ে গেলে কেমন হবে ছবিটা, জাস্ট এইরকম হয়ে যাবে, মানে একটা আরও সংকীর্ণ হয়ে যাবে অংশটা। ঠিক আছে, এই অংশটা আরও আগের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। আর যখনই আগের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, তখন কি হবে, এই যে দুদিকে হচ্ছে তোমার একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, আর প্রেশার ক্রিয়েটের জন্যই কিন্তু এই রকম একটা ভাঁজ তৈরি হওয়া শুরু করবে আস্তে আস্তে। এই দেখো, এইদিকে একটা কম্প্রেশন ফোর্স কাজ করছে, এই দিকে একটা কম্প্রেশন ফোর্স কাজ করছে, তার জন্য আস্তে আস্তে এগুলো ভাঁজ হওয়া শুরু করবে। ঠিক আছে, এবং কোথায় বেশি ভাঁজ প্রাপ্তটা হবে, এই যে দু সাইডের যে অংশগুলো ছিল, যে সাইডের অংশগুলোতে পলি ছিল, এই পলিগুলো জমা তো হচ্ছে না, এই পলিগুলো জমা হচ্ছে, তো এই পলিগুলো কিন্তু ভাঁজ হয়ে যাবে। মাঝখানের অংশটা উপর দিকে উঠবে, কিন্তু এতটা উঠবে না। ঠিক আছে, মাঝখানের অংশটা একটা উত্থিত সমতল ভূভাগ হিসাবে থেকে যাবে। তো সেই উত্থিত সমতল ভূপটটাকে আমরা কি বলছি, মিডিয়ান ম্যাস, এবং তার সাইডে যে তোমার মার্জিনাল রেঞ্জগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ এগুলো ভঙ্গিল পর্বত বা পর্বতের সৃষ্টি হয়েছে এই অংশগুলোতে। আর ভঙ্গিল দুটো পর্বতের মাঝখানে কি রয়েছে, মিডিয়ান মাস, যেটাকে আমরা কি বাংলাতে কি বলে থাকি, তিব্বত মালভূমি, তিব্বত মালভূমি। ঠিক আছে, যখনই তোমার এদিকে প্রেসার দিচ্ছে, এদিকে প্রেসার দিচ্ছে, তখনই এই সাইডের পলিরাশিগুলো উপর দিকে উঠে যায়। আর উঠে যাওয়ার কারণে এখানে মাউন্টেন তৈরি হয়ে যায়, এবং নিচের অংশটা ওঠে, কিন্তু তুলনামূলক এতটা ওঠে না, একটু অবনমিত সমতল হিসাবে থেকে যায়, যেটাকে আমরা মিডিয়ান ম্যাস বলছি। তো এই হচ্ছে তোমার জিওসিনক্লাইন থিওরি। তো জিওসিনক্লাইন থিওরির একটা প্র্যাকটিক্যাল যদি তোমরা উদাহরণ জানতে চাও, যে হিমালয় এবং কুনলুন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, তুমি যদি ধরো এটা হচ্ছে কুনলুন, দাঁড়াও কালারটা আমি চেঞ্জ করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা চলো, এটা আমি মুছে দিই, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। চলো, ধরো এই যে এটা হচ্ছে কুনলুন পর্বত, এটা হচ্ছে আমার হিমালয় পর্বত। কুনলুন এবং হিমালয়ের মাঝখানে কে থাকে, আমার তিব্বতীয় মালভূমি থাকে, তিব্বতীয় মালভূমি। ঠিক আছে, তিব্বতী, এই হচ্ছে একটা ব্যাপার। তো এই যে টোটাল তোমার যে প্রসেসটা রয়েছে না, এই টোটাল প্রসেসটা আমি জাস্ট তোমাদের একসঙ্গে বলে দিলাম। এই টোটাল প্রসেসটা 3টে ভাবে সংগঠিত হয়ে থাকে। প্রথম যেটা হচ্ছে, তোমার মনে রাখার চেষ্টা করবে, এই জায়গাটা আমি লিখছি, লিথোজেনেসিস একটা প্রক্রিয়া, LITHOGENESIS, লিথোজেনেসিস একটা। 2 নম্বর তুমি যদি দেখো, যেটা হচ্ছে তোমার ওরোজেনেসিস, OROGENSIS, আর একটা কি রয়েছে, গ্লিপ্টোজেনেসিস। তো এই জিনিসটা একটু আমি বলে দিচ্ছি, GNSIS। তো লিথোজেনেসিস জিনিসটা কি, ওরোজেনেসিস জিনিসটা কি, ক্লিপ্টোজেনেসিস জিনিসটা কি, দেখো এই যে ছবিটা রয়েছে না, এই ছবিটাতে বুঝে যাবে। লিথোজেনেসিস হচ্ছে এই যে তোমার জমা হচ্ছে না, পরপর সেডিমেন্টগুলো জমা হচ্ছে। ঠিক আছে, সেডিমেন্ট জমা হচ্ছে, এইটা হচ্ছে লিথোজেনেসিস প্রক্রিয়া। ওরোজেনেসিস প্রক্রিয়াটা কি, এই যে পর্বত যে সৃষ্টি হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে আমরা ওরোজেনেসিস বলছি। আর গ্লিপ্টোজেনেসিস কি, পর্বত সৃষ্টি হওয়ার পরে এর তো উচ্চতা তো তোমার এক জায়গায় থেমে নেই, উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তত ফল্টিং ইত্যাদি ঘটনা ঘটছে। তো এই ব্যাপারটাকে আমরা কি বলছি, গ্লিপ্টোজেনেসিস বলছি। তো এই হচ্ছে তোমার জিওসিনক্লাইন থিওরি। কোবার হচ্ছে তার ভঙ্গিল পর্বত উৎপত্তির ক্ষেত্রে এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। তো সব থেকে মেন ব্যাপার যেটা হচ্ছে,
এর একটা যেমন তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন ঠিকই, তবু এই তত্ত্বের একটা ডিমেরিটসও রয়েছে। কি ডিমেরিটস রয়েছে? এই তিনি যে কথা বলেছিলেন, যে কোবার যে জিওসিনক্লাইন তত্ত্বটা দিয়েছিলেন, এই তত্ত্বে যে ভঙ্গিল পর্বতের উত্থানের কথা তিনি বলেছিলেন, এখানে শুধুমাত্র হিমালয় এবং কুনলুন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যে পর্বতগুলো বিস্তৃত রয়েছে তার ব্যাখ্যা পাওয়া গেছে। কিন্তু উত্তর দক্ষিণে তুমি যদি দেখো, উত্তর দক্ষিণে আমাদের কি রয়েছে? রকি আন্দিজ পর্বতমালা রয়েছে, তার কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। একটা ডিমেরিটস, ঠিক আছে? এটা একটু মনে রাখার চেষ্টা করবে, হয়তো পরীক্ষায় আসতেও পারে এই জিনিসটা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার জিওসিনক্লাইন থিওরি কোবারের। নেক্সট তুমি যদি দেখো যে ড্যালির হচ্ছে মহাদেশ সঞ্চারণ তত্ত্ব, এটাও তোমার জিওসিনক্লাইন তত্ত্বের উপর ভিত্তি করেই বলতে পারো দেওয়া হয়েছে, মানে জাস্ট একই রকমই একটু কনসেপ্ট। কি হয়েছে এখানে জিনিসটা দেখো, এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ আশা করছি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে কি হচ্ছে, এখানে তোমার একই রকম কনসেপ্ট, তোমার এখান থেকে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার জিনিসগুলো, ক্ষয়িত পদার্থগুলো এখানে জমা হচ্ছে, ক্রমাগত জমা হচ্ছে। ক্রমাগত জমা হতে হতে এখানে কি হবে, এখানে একটা প্রেসার ক্রিয়েট হবে, অভিকর্ষের জন্য একটা প্রেসার ক্রিয়েট হবে। তখন এই অবনমিত ভূভাগটা অর্থাৎ মহিকাত্রা আরও নিচের দিকে চলে আসার চেষ্টা করবে, এবং যখন এদিকে পার্শ্বচাপ রয়েছে, এইদিকেও চাপ দিচ্ছে, এইদিকেও পার্শ্বচাপ রয়েছে, তার কারণে কি হবে, এই মহিকাতের যে পলিরাশিটা না, একটা টাইমে কি হবে, ফাটল সৃষ্টি হয়ে যাবে এখানে, ঠিক আছে? একটা টাইমে এই যে দেখো ফাটল তৈরি হয়ে যাবে, ফাটল তৈরি হয়ে গিয়ে কিছুটা অংশ বাইরে বেরিয়ে যাবে, মানে বাইরে বেরোবে, আরও নিচের দিকে চলে যাবে কিছুটা অংশ। যখনই এখানে ভেঙে যাবে জিনিসটা, তখন কি হবে, এই যে দুটো অংশ, ওপরে যে মস্তক অংশগুলো আরও আগের দিকে এগিয়ে আসবে, আরও আগের দিকে এগিয়ে আসবে, ঠিক আছে? যখনই আগের দিকে এগিয়ে আসবে, তখন এই অংশে যে তোমার পলিগুলো ছিল, সেই পলিগুলো উপর দিকে উঠে যাবে, এবং সেখানে কি হবে, ভঙ্গিল পর্বত সৃষ্টি করবে, বা তোমার পর্বত সৃষ্টি করবে। এই হচ্ছে তোমার এই ডালির যে মতবাদ রয়েছে, এই ডালির মতবাদের, ঠিক আছে? জাস্ট এখানে দুটো জিনিস মনে রাখবে, এই জিওসিনক্লাইন থিওরি এখানে কাজ করছে। জিওসিনক্লাইনে যখন ক্রমাগত তোমার পলিরাশি সঞ্চিত হচ্ছে হচ্ছে হচ্ছে, তখন একটা টাইম সে আর ভর রাখতে পারছে না, আর সহ্য করতে পারছে না, তখন ওই মহিকাতের যে তোমার বহিকাতর নিচের দিকে ডাউন হচ্ছে, তো ঠিক আছে, তার তলদেশটা ডাউন হচ্ছে, এমনকি ওই যে পলিরাশিগুলো রয়েছে না, পলিরাশিগুলো তো চাপে তাপে তো শিলা হয়ে গেছে, তো ওই শিলাতে ফেটে যায়, ফেটে গিয়ে আরও নিচের দিকে ঢুকতে শুরু করে দেয়। যখনই নিচের দিকে ঢুকতে শুরু করে, তখন দু সাইডের যে উঁচু অংশগুলো ছিল, সেগুলো কি নিচে আরও কাছাকাছি আসতে শুরু করে, এবং কাছাকাছি আসার ফলে কি হচ্ছে, জায়গাটা শুরু হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর এদিকে চাপ রয়েছে, এদিকেও চাপ রয়েছে, তখন এই মাঝখানের যে তোমার এটা রয়েছে, পলিগুলো রয়েছে, ও কিন্তু উপর দিকে উঠে গিয়ে পর্বতের সৃষ্টি করে দিচ্ছে। এই হচ্ছে তোমার স্লাইডিং কন্টেন্ট বা ড্যালি। স্লাইডিং কেন বলা আছে, এই যে মহাদেশগুলো রয়েছে না, এই মহাদেশীয় যে অংশগুলো রয়েছে, এই মহাদেশীয় অংশগুলো আগের দিক এগিয়ে যাচ্ছে বলে এটাকে স্লাইডিং কনসেপ্ট বলা হয়, কন্টিনেন্ট বলা হচ্ছে। সেটা কে দিয়েছে? 1926 খ্রিস্টাব্দে তোমার ড্যালি। তো আশা করছি এতটা বোঝা গেছে। তো তোমাদের যদি বোঝা যায় পুরো জিনিসটা, তোমরা যদি ভিডিওটা এখনো দেখছো, তোমাদের মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে তোমরা দেখছো এখনো, তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে একটা লাইক বাটন রয়েছে, তো তোমরা সেই লাইক বাটনটা কিন্তু ক্লিক করে দেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবে। আর যারা এখনো জয়েন করেনি, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা ক্লিক করে কিন্তু তোমরা জয়েনটা করে যাবে। তো এবারে দেখো আরেকটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আসছি তোমাদের কাছে, যেটা হচ্ছে কি বলতো, কনভেকশন কারেন্ট আর্থাৎ হোম, যেটা আমরা প্রত্যেকেই জানি, কনভেকশন কারেন্ট আমরা প্রত্যেকেই জানি। মানে যদি আমরা পরিচলন যে স্রোতটা রয়েছে না নিচে, আমাদের অভ্যন্তরের নিচে যে পরিচালন স্রোত রয়েছে, তো সেই পরিচালন স্রোতের ওপরে ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়, সেটা একটা তত্ত্ব দিয়েছেন কে? আর্থার হোমস, ঠিক আছে? তো তিনি এখানে পৃথিবীকে 3টা স্তরে ভাগ করে দিয়েছেন, ঠিক আছে? টোটাল এই পৃথিবীকে হচ্ছে তোমার 3টা স্তরে ভাগ করে দিয়েছেন, ঠিক আছে? তো একটা স্তর, ঠিক আছে, তোমার কোন স্তরগুলোর নাম কি দিয়েছেন, ঠিক আছে? 3টে স্তর, আমি তোমাদের জাস্ট একটা যে ছবি এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা, ঠিক আছে? চলো, একটা স্তর আমার আঁকাই রয়েছে, একটা স্তর, দুটো স্তর, 3টে স্তর। চলো, এটা ধরো আমাদের পৃথিবীর একটা আমি অংশ কেটে নিয়েছি, এটা ধরো আমাদের একটা পৃথিবীর একটা অংশ আমি কেটে নিয়েছি, এটাকে আমি কিভাবে মুছি, ওহো সরি, ওয়েট, দাঁড়াও, এভাবে হবে না। ধরো এটা ধরো আমার পৃথিবী, একটা স্তর কাটলাম, একটা স্তর, দুটো স্তর, 3টে স্তর আমি কেটে নিয়েছি। এটা কিন্তু আমি কেন্দ্র কিন্তু একটু আঁকিনি, জাস্ট ওপরের, কেন্দ্র অনেক নিচে রয়েছে, এটা আলাদা ব্যাপার। আমি একটা জাস্ট কেটে নিয়েছি একটু অংশ পৃথিবীটা, দেশটাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি কিভাবে তোমার এই আর্থার হোমস তার কনভেকশন কারেন্ট থিওরিটি দিয়েছেন। দেখো, সব অনেক মানে কিছুই নেই, জিনিসটা একটু একটু জাস্ট বোঝার চেষ্টা করে বুঝে নিতে পারবে। তো তিনি এখানে কি বলছেন, যে স্তরের নাম দিয়েছেন 1 নম্বর যে স্তরটা, এটা ধরো তিনি নাম এটা বলেছেন যে ঊর্ধ্বস্তর। 2 নম্বর যে স্তর রয়েছে, এটাকে দিয়েছেন মধ্যস্তর।
3 নম্বর যে স্তর রয়েছে সেটাকে তিনি দিয়েছেন নিম্ন স্তর। তো এই ঊর্ধ্বস্তর এবং নিম্ন স্তর অর্থাৎ এই দুটো অংশকে তিনি কি বলেছেন, এটা হচ্ছে শিয়াল স্তর। নিচের যে স্তরটা রয়েছে নিম্ন স্তর সেটাকে তিনি কি বলেছেন, সীমা। ঠিক আছে, তো এই যে ঊর্ধ্বস্তর এর বিস্তারটা কত, 10 থেকে 12 কিলোমিটার, আর মধ্যস্তর যেটা রয়েছে এর বিস্তার হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার, এবং নিম্নস্তর যেটা রয়েছে সেই নিম্নস্তরে এটা হচ্ছে তোমার নিম্নস্তরে যেটা কোনো সেরকম বিস্তার নেই, মোটামুটি নিম্নস্তর। ঠিক আছে, তো এই ঊর্ধ্বস্তর এবং মধ্যস্তরকে নিয়ে কি তৈরি হচ্ছে শিয়াল, অর্থাৎ আমরা 25 কিলোমিটারের মধ্যে এই ঘটনাটা দেখতে পাবো। 25 কিলোমিটার নিচে হচ্ছে সীমা রয়েছে, যে সীমার একটা ঘটনাবলী দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে শিয়াল যে স্তরটা রয়েছে, ঠিক আছে, এই শিয়াল স্তরের যে ঊর্ধ্বস্তর রয়েছে না, এই ঊর্ধ্বস্তর এক প্রকার শিলা দ্বারা গঠিত। সে কি শিলা, একটা আমরা জানি যে গ্রানাইট, আরেকটা কি প্লাস হচ্ছে তোমার গ্রানোডায়োরাইট শিলা, ডাইরাইট শিলা। ঠিক আছে, এবং তোমার যে মধ্যস্থ যেটা রয়েছে এটা হচ্ছে তোমার অ্যাম্ফিবোলাইট শিলা দ্বারা গঠিত, এবং তোমার যে নিচে যে নিম্নস্তর যেটা সীমা রয়েছে, এই সীমাটা হচ্ছে এক প্রকার স্তর, একটা শিলা দ্বারা গঠিত, যেটা কি বলা হচ্ছে বলতো, ইক্লোগাইট। ঠিক আছে, এই শিলা নিয়ে গঠিত। তো এই যে ইক্লোগাইট যে স্তর বা শিলাটা, এটা হচ্ছে তোমার মূলত তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয়ের ফলে, মানে তেজস্ক্রিয় পদার্থ এখানে প্রচুর রয়েছে, এরকম তার অবক্ষয়ের কারণে কিন্তু এই ইক্লোগাইট শিলাগুলোর এই জায়গাটাতে, সীমার অংশটাতে কিন্তু প্রচুর পরিমাণে উত্তাপ সৃষ্টি হয়ে থাকে। ভূত্বক, এটা হচ্ছে আমার ভূত্বক, এটা হচ্ছে আমার তোমার পরিচলন, এটা হচ্ছে তোমার নিচের অংশ, যেটা হচ্ছে তোমার এখানে ম্যাগমা রয়েছে, এবং এখানে একটা তোমার স্রোত কাজ করছে, পরিচালন স্রোত কাজ করছে। ঠিক আছে, তো এবার কি ঘটনা ঘটছে, পরিচালন স্রোতের কারণে এই অংশে নিচের ভূত্বকের যে অংশটা রয়েছে, ধরো এখানে সমুদ্রের নিচে অংশে যদি কোনো ফাটল সৃষ্টি হয়, তাহলে এখানে ম্যাগমাটা কি হচ্ছে, বাইরে বেরিয়ে গিয়ে মহাসাগরীয় একটা নতুন ভূত্বক সৃষ্টি করছে, এটা একটা কারণ হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে এই যে এখানে যে তোমার পলিরেসিক ক্রমাগত জমা হচ্ছে এই মহীখাতের অঞ্চলটাতে, এর ফলে কি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে চাপ বৃদ্ধি পাচ্ছে, আর চাপ বৃদ্ধি পাওয়ার জন্য এই মহীখাতের তলদেশ আরও নিচের দিকে নেমে যাচ্ছে, তখন এই সাইডের অংশগুলা, মস্তক অংশগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধি পাওয়ার কারণে সংকীর্ণ হচ্ছে, এবং সংকীর্ণ হওয়ার কারণে ভেতরের যে তোমার পলিরাশি ছিল, সেই পলিরাশি উপর দিকে উঠে গিয়ে একটা পর্বত আকারে সৃষ্টি করবে। তো এটাই হচ্ছে তোমার কনভেকশন কারেন্ট বলছে। ঠিক আছে, কনভেকশন কারেন্টে মূলত ওই মিড ওশেনিক রিজগুলো সৃষ্টি হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট যদি আমরা দেখি যেটা আরেকটা যেটা রয়েছে তোমার জলি রেডিও অ্যাক্টিভ সারফেস হিস্ট্রি অফ আর্থ যেটা রয়েছে, অর্থাৎ তোমার তেজস্ক্রিয় সক্রিয়তা এবং পৃথিবী পৃষ্ঠের ইতিহাস তত্ত্ব যেটা দিয়েছে সেটা হচ্ছে তো জলির এখানে মেনলি দুটো জিনিস মনে রাখার চেষ্টা করবে। একটা তিনি কথা বলেছিলেন যে সমুদ্রের অগ্রগমন কাল, ঠিক আছে, অগ্রগমন কাল, পিরিয়ড অফ, তিনি একটা কথা বলেছেন যে পিরিয়ড অফ ট্রান্সগ্রেশন অফ সি। ঠিক আছে, একটা তিনি কথা বলেছেন অর্থাৎ সমুদ্রের অগ্রগমনকাল, এবং আরেকটি তিনি কথা বলেছিলেন পিরিয়ড অফ রিগ্রেশন অফ সি। আচ্ছা, এটা যে সমুদ্রের পশ্চাৎ গমনকাল, এই দুটো জিনিস তোমার এই জলি বলেছিলেন। তো জলিটা আমার মনে হয়নি সেরকম ইম্পর্টেন্ট বলে, তার জন্য আমি তোমাদের পড়াচ্ছি না, জাস্ট এই দুটো জিনিস কিন্তু মনে রাখার চেষ্টা করবে। সঙ্গে যেটা রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এবং প্লেট টেকটনিক থিওরি, এই থিওরিগুলো কিন্তু আমরা পরের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে আমরা জানবো। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য, কিন্তু তার আগে আরেকটা যেটা ব্যাপার রয়েছে, যে বর্তমানে যে একটা কনসেপ্ট রয়েছে, যে প্যানজিয়া এবং প্যান্থালাসের যে কনসেপ্টটা, সেই প্যানজিয়া প্যান্থালাসের কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু বঙ্গের পর্বতে উত্থানের একটা ইতিহাস পাওয়া গেছে, মানে একটা তত্ত্ব পাওয়া গেছে, এই হচ্ছে ব্যাপার। তো টোটাল মাউন্টেন বিল্ডিংয়ের ইতিহাসটা আমি বলে দিলাম, থিওরি যেগুলো রয়েছে থিওরিগুলো বলে দিলাম, কোনটা কিভাবে তৈরি হচ্ছে, কোন থিওরি কিভাবে কাজ করছে সেগুলো কিন্তু বলে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, আর যারা এখনো গ্রুপে জয়েন করোনি তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে নাও। ঠিক আছে, এই হচ্ছে